রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংকের অসহযোগিতায় বিনিয়োগে ভাটা অভিযোগ ব্যবসায়ীদের। নতুন কর্মসংস্থান তৈরি না হলে সামাজিক অস্থিরতা বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। রমজান সামনে রেখে শুল্ক হার কমানোয় রেকর্ড পরিমাণ খেজুর আমদানি, নামতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে ৫ কেজির প্যাকেটে কমল ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। ভর্তুকিতে পাওয়া কম্বাইন্ড হারভেস্টার এখন কৃষকের গলার কাটা। রংপুরে বিকল অধিকাংশ মেশিন। ঋণের জলে আটকা কৃষক, দায়িত্ব নিতে চায় না কৃষি বিভাগ। নিয়ম বহির্ভূত কর আরোপের অভিযোগ। কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশন দিয়ে বন্ধ পাথর আমদানি। লোকসানে ব্যবসায়ীরা, সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। এবং মেক্সিকোর পণ্যের শুল্ক আরোপ ১ মাস স্থগিত করলেন ট্রাম্প। বিনিময়ে মাদক পাচার রোধে সীমান্তে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি শেনবাউমের। কানাডাকেও ছাড় দেওয়ার ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে এই বিষয়ে, প্রতিবেদনটি দেখে আসবো। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা বাড়লেও ধস নেমেছে মূলধনী যন্ত্রপাতিতে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকের সহায়তা না পাওয়ায় নতুন বিনিয়োগ হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও ঋণ প্রাপ্তিতে সমস্যা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগ না হলে কর্মসংস্থানে প্রভাব পড়ে সামাজিক অস্থিরতা বাড়ার শঙ্কার কথা জানালেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। রমজানে জীবনযাত্রার ব্যয় আরেক ধাপ বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। সিয়াম সাধনার মাসে যৌক্তিক মূল্যে পণ্য যেন কিনতে পারেন, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। ভোক্তারা তো সবসময় চায় যে একটা রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা, মানসম্মত জিনিসটা পাওয়ার জন্য। দামটাও যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগের মধ্যে ছিল ভোগ্যপণ্য আমদানি সহজ করা। এমন বাস্তবতায় গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে এসব পণ্যের ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। আমাদের যে গুডস ট্রেডের জন্য যে ফান্ডিংটা দরকার পড়তো ডলারে, নেট শর্টফল যেটা ব্যালেন্স অফ পেমেন্টের, সেটা প্রয়োজন পড়ছে কম। বছরের শেষ নাগাদ একটা সময় চলার পরে এটা আমাদের এখন যে ডলারের যে একটা চাপ ছিল, চাপটা কমে আসবে। বাজারে পছন্দ মতো পণ্য কিনতে পকেটে থাকা চাই চাহিদা অনুযায়ী অর্থ। তার জন্য দরকার নতুন কাজের সুযোগ, কিন্তু বিনিয়োগে ভাটা পড়ায় সেই সুযোগ তৈরি হচ্ছে না। বিনিয়োগের সঙ্গে সরাসরি যুক্ত মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে কমেছে 32%, আর মধ্যবর্তী কাঁচামাল প্রায় 7.5%, ও জ্বালানি আমদানির ঋণপত্র খোলা কমেছে 8%। বিনিয়োগ আগ্রহ না থাকার পেছনে ব্যাংকের সহায়তা কমে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। সরকার না চায়, যদি ব্যাংকের যদি সামর্থ্য না থাকে, তাহলে আমরা মূলধনী যন্ত্রপাতি আনবো কোথা থেকে? আমরা এখন যে সামান্য আপনি ইম্পোর্ট দেখছেন, সেটা হলো যে আগের যে পুরনো মেশিন আমাদের চলতে পারতেছে না, কোয়ালিটি আসতেছে না, প্রোডাকশন কমে গেছে, সেগুলোকে আমরা চেঞ্জ করে করে আসলে এখন যে যতটুকু ইম্পোর্ট হচ্ছে সেগুলোর জন্য। কেন্দ্রীয় ব্যাংকও মনে করে বর্তমান পরিস্থিতিতে আশানুরূপ বিনিয়োগ না হলেও উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি অব্যাহত আছে। বর্তমান সময়ে এই একটু স্লো তো যাচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা, সেজন্য মূলধনী যন্ত্রপাতির যে ইম্পোর্টটা সেটা একটু স্লো দেখাচ্ছে। সাপ্লাই সাইড থেকে কিন্তু বেসিক্যালি কোনো বাধা নাই। সংকট উত্তরণে সরকারকে যেমন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, তেমনি ব্যাংকগুলোতে ঋণপত্র নিষ্পত্তি করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। অর্থ পাচার হতে দেওয়া যাবে না, এবং একই সঙ্গে বিভিন্ন রকমের যে রেগুলেটরি যে সমস্ত ইন্টারভেনশনগুলো রয়েছে, এবং ব্যাংকগুলো অনেক সময় সহায়তা করে না এই জায়গাগুলোতে ঋণপত্র খোলার ক্ষেত্রে। সুতরাং সবার জন্য সমান এক ধরনের যে সুযোগ সুবিধা সেটা তৈরি করা। নতুন বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলার হার কমলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে উৎপাদন ধরে রাখতে শিল্পের কাঁচামাল আমদানিতে এলসি খোলার হার বেড়েছে 9.5% ও নিষ্পত্তি হয়েছে 11%-এর বেশি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, ফিরছি আলোচনায়। মুস্তাফিজুর রহমান, আপনাকে আরো একবার স্বাগতম। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমন দেখলাম যে রমজানকে সামনে রেখে ভোক্তাকে স্বস্তি দিতে ভোগ্য পণ্যের আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে, কিন্তু একই সঙ্গে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা অনেক কমেছে। এই দুটি বিষয় যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের কি বার্তা দেয় একটু বলবেন? ধন্যবাদ।
অবশ্যই রমজানকে সামনে রেখে তো আমাদের চাহিদা বৃদ্ধি পায়, বিশেষত কয়েকটি পণ্যের সেগুলির আমদানি বেড়েছে, এবং এটাও আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে এগুলোর কিছু কিছু পণ্যের দাম কমার ফলে পরিমাণে কিন্তু বৃদ্ধির হারটা আরো বেশি। এটা ইতিবাচক, কারণ এগুলো আমাদের জন্য প্রয়োজন মানুষের জীবন যাপনের জন্য, তাদের বিশেষত রমজানকে সামনে রেখে যে অতিরিক্ত চাহিদাটা হয় সেটার নিরিখে। কিন্তু যেটা নাকি দুশ্চিন্তার কারণ সেটা হলো যে আমাদের অর্থনীতিকে যদি আমাদের এগিয়ে যেতে হয় তাহলে প্রবৃদ্ধি দরকার, প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ দরকার। বিনিয়োগের জন্য আমাদের বিভিন্ন ধরনের বিনিয়োগের যে সামগ্রী আছে, ক্যাপিটাল মেশিনারিজ আছে, ক্যাপিটাল গুডস আছে, ক্যাপিটাল মেশিনারিজ অর্থাৎ যন্ত্রপাতি ছাড়া আরো অন্যান্য বিনিয়োগের বিভিন্ন পণ্য সামগ্রী আছে। এগুলোর যদি আমরা দেখি তাহলে চলমান অর্থ বছরের প্রথম 4 মাসের প্রকৃত যদি আমদানি দেখি আমরা, সেটা প্রায় 14% কমে গেছে। এবং খেয়াল করতে হবে যে বিশেষত ক্যাপিটাল মেশিনারিজের, আর এই যে কমাটা এটা কিন্তু গত বছরের এই সময়ের যে ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল প্রায় 22%, তার উপরে আবার কমেছে প্রায় 14%-এর মতো। তার মানে গত 2 বছরে ক্যাপিটাল মেশিনারিজের এই সময়কার যে আমদানি সেটা প্রায় 35%-এর মতো কমে গেছে। আমরা যদি এলসি ওপেনিং যদি দেখি, যেটা আমাদেরকে ধারণা দেয় যে আগামীতে কিরকম ভাবে আমদানি হতে পারে, সেই এলসি ওপেনিং এ যদি আমরা দেখি ক্যাপিটাল মেশিনারিজের এলসি ওপেনিং এই প্রথম কয়েক মাসে প্রায় 21%-এর মতো কমেছে। গত বছরেরও এই সময় 28% কমেছিল। তার মানে প্রায় 50%-এর মতো কিন্তু এলসি ওপেনিং যদি 2 বছরের আমরা এই সময়টা ধরি কমে গেছে। তার অর্থটা হলো যে আমাদের যে বিনিয়োগ যেটা আসার কথা, সেই বিনিয়োগটা হওয়ার কথা, সেই বিনিয়োগটা বিনিয়োগ যদি কম হয়, পরিমাণ মতো যেই আশা বিনিয়োগ করার ছিল সেটা যদি না হয়, তাহলে প্রভাবটা কোথায় কোথায় পড়বে একটু বলবেন? প্রভাবটা পড়বে তো অবশ্যই, বিনিয়োগ যদি কম হয়, না হয় না মানে কম হচ্ছে বা আগের বছর তুলনায় কমে গেছে, সেটা যদি হয় তখন কয়েকটি বিষয়ে আমরা দৃষ্টিপাত করতে পারি। একটা তো হলো যে প্রবৃদ্ধির উপরে এটা নেতিবাচক প্রভাব পড়ে, আমাদের জিডিপি যে প্রবৃদ্ধি হবে এটা হলো একটা। দ্বিতীয় যেটা সেটা হলো কর্মসংস্থান, বিনিয়োগ হলে কর্মসংস্থান হয়, এই বিনিয়োগ আবার অন্য বিনিয়োগের সুযোগ দেয়, তো সেটা। আর বিশেষত আমাদের দেশে যেহেতু প্রাইভেট সেক্টরই বিনিয়োগ বেশি করে থাকেন, সরকার 1 টাকা করলে প্রাইভেট সেক্টর বিনিয়োগ করে 4 টাকা, তো সেটা যদি আমরা যদি ব্যাংকেরও ঋণের প্রবাহের মধ্যে দেখি সেখানেও মাত্র 7% গ্রোথ হয়েছে, তাদেরকে 12, 13, 14% ঋণ নিতে হচ্ছে। সুতরাং এটা একটা দুষ্ট চক্রের মতো সৃষ্টি করেছে, যেখানে ঋণের সুদের হার বেশি, সেটার কারণে তারা কম ঋণ নিচ্ছেন, সেটার কারণে কম বিনিয়োগ হচ্ছে। আবার মানুষেরও উচ্চ মূল্যস্ফীতির কারণে যে চাহিদাটা আমাদের, কারণ আমাদের বিনিয়োগের একটা বড় অংশই কিন্তু অভ্যন্তরীণ বাজার, রপ্তানিমুখী বাজারে তুলনামূলকভাবে সেটার অংশটা কম, তো সেটা কিন্তু হচ্ছে। আবার অনেকে হয়তো বলতে পারেন যে রপ্তানি তো আমাদের প্রায় 13.6%-এর মতো রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে রেডিমেড গার্মেন্টসের, সামগ্রিকভাবে 12.8% আমাদের রপ্তানি বেড়েছে। তাহলে সেটা কিভাবে হলো? সেটা দেখা যাচ্ছে যে আগের যেসব ক্যাপিটাল মেশিনারিজ ছিল তারা সেটা বিনিয়োগের জন্য এনেছিলেন, কিন্তু পুরোটা ব্যবহৃত হয় নাই। সে অতিরিক্ত যে ক্যাপাসিটিটা আছে, এক্সেস ক্যাপাসিটি, সেটা ব্যবহার করে তারা করেছেন, অর্থাৎ নতুন বিনিয়োগ করে কিন্তু সেই প্রবৃদ্ধিটা হয় নাই। সুতরাং অভ্যন্তরীণ বাজারমুখী বিনিয়োগ বলি আর আন্তর্জাতিক বাজারমুখী বিনিয়োগ বলি, দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা আমরা যে সংকেতটা পাচ্ছি সেটাকে উৎসব্যঞ্জক না। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চলমান অর্থ বছরের প্রথম 3 মাসে কিন্তু ছাত্র জনতার আন্দোলন, তার পরবর্তীতে সেপ্টেম্বরে একটা অস্থিরতা, সেটাও কিন্তু কাজ করেছে, একটা অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তাটা যে এখন কেটে গেছে তা না, কিন্তু প্রাথমিক যে একটা বড় ধরনের অনিশ্চয়তা ছিল, আমার মনে হয় যে সেটা কেটেছে এবং আগামীতে গণতান্ত্রিক রূপান্তরের একটা রূপরেখাও দেখা যাচ্ছে। এর কারণে কি বিনিয়োগে কোনো প্রভাব পড়ছে বা পড়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, প্রথম দিকে সেটা ছিল, আমার মনে হয় যে সেটা তো সম্ভাবনা অবশ্যই থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু নির্বাচনের মোটামুটি একটা রোড ম্যাপও হয়েছে, কিছুটা আমরা দেখছি যে হয়তো একটা টার্ন অ্যারাউন্ড হতে পারে, যে বিনিয়োগকারী যারা নাকি অপেক্ষা করেছিলেন, যারা বিনিয়োগ তো মধ্যমেয়াদের একটা দৃষ্টিভঙ্গি থেকে করতে হয়,
হ্যাঁ, অনেক বছরের জন্য। সো তারা এখন হয়তো আশা করা যাচ্ছে যে নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের যে প্রক্রিয়া এটা শুরু হলে হয়তো তারা ওই দিক থেকে কিছুটা আস্থার একটা সম্ভাবনা দেখবেন। সুতরাং আমরা আশা করতে পারি যে আগামীতে হয়তোবা এই এখনকার যে একটা স্থবিরতা দেখছি, আমরা ঋণাত্মক প্রবণতা দেখছি, সেটা হয়তো কিছুটা কেটে যাবে, কিন্তু আমাদেরকে সেটা অপেক্ষা করতে হবে। উদ্যোক্তারা বলছেন যে চাহিদা অনুযায়ী তারা ঋণ পাচ্ছেন না, এমন অভিযোগ তাদের থেকে আমরা পেয়েছি, প্রতিবেদনেও তেমনটা আমরা দেখলাম। এক্ষেত্রে ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতিতে সামলে কি করণীয়? আমার মনে হয় যে ব্যাংকিং অবস্থা তো আমরা জানি, অনেক ব্যাংকই খেলাপি ঋণের ভারে জর্জরিত, সেখানে রিস্ট্রাকচারিং, পুনর্গঠন প্রক্রিয়া ইত্যাদি চলছে। কিন্তু বেশ কিছু ব্যাংক আছে যেখানে কিন্তু ওইসব ব্যাংকের সাথে যারা ডিল করছেন সেখানে কিন্তু তারা ঋণ পাচ্ছেন। যেগুলো দুর্বল ব্যাংক সেখানে ঋণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এটা ঠিকই, কিন্তু দুটোই যদি আমি বিবেচনা করি তাহলে এই বর্তমানে যে উচ্চ ঋণের যে সুদের হার, সেটা কিন্তু আমাদেরকে একটা বড় ধরনের একটা দুশ্চিন্তার মধ্যে ফেলেছে উদ্যোক্তাদের, কারণ তাদের কস্ট অফ ডুইং বিজনেস এটার ফলে অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং প্রাপ্তির একটা দিক আছে, সেটা ব্যাংকিং সেক্টরের কিছু কিছু ব্যাংকের সাথে সম্পর্কিত, কিন্তু সামগ্রিকভাবে উচ্চ সুদের হার এখানে কিন্তু একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে উদ্যোক্তাদের জন্য। আসলে সব বিষয়গুলোকে নিয়েই কিন্তু যদি জনগণকে সঙ্গে সম্পৃক্ত করি, জনগণকে দিন শেষে মূল্যস্ফীতির কবলে পড়তে হয়, জনগণকে চড়া দামে পণ্য কিনতে হয়, সেক্ষেত্রে সামাজিক কি অভিঘাত হতে পারে এমন পরিস্থিতিতে? না, আমরা তো দেখছি যে রুশ ইউক্রেন যুদ্ধের পর থেকেই কিন্তু ডাবল ডিজিট মোটামুটি একটা মূল্যস্ফীতি আমরা দেখছি, এবং এই মূল্যস্ফীতির হার মজুরি বৃদ্ধির হারের থেকে এটা প্রায় দ্বিগুণ। সুতরাং একটা তো জনগণের জীবন মানের অবনমন হয়েছে, তাদের একটা বড় প্রত্যাশার একটা চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। সুতরাং এখানে সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু আমাদের দিতে হবে মূল্যস্ফীতিকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সময় মতো আমদানি করা, আমাদের চাহিদা এবং যোগানের প্রকৃত তথ্য, আমাদের স্টকগুলো করে রাখা, দরকার মতো টিসিবি এবং সেফটি নেট প্রোগ্রামের মাধ্যমে দেওয়া, এগুলা দিয়ে জনগণের যে এখন একটা তারা সাধারণ যারা নাকি আছেন এবং নিম্ন মধ্যবিত্তও ইনক্লুডেড, তাদের যে একটা সমস্যা এবং চ্যালেঞ্জ, সেটাকে এখন মোকাবেলা করতে হবে। উচ্চ মূল্যস্ফীতির সাথে কিন্তু ক্রেডিটের ইন্টারেস্ট রেট থেকে শুরু করে বিনিয়োগ সবকিছু কিন্তু জড়িত, একটার সাথে আরেকটার একটা চেইন, ভ্যালু চেইনের মতো একটা রিঅ্যাকশন আছে। সুতরাং সেই জায়গাটাতে আমাদের প্রাথমিকভাবে এবং অগ্রাধিকার ভিত্তিক সেখানে নজর দিতে হবে। আমাদের সকলেরই প্রত্যাশা থাকবে জনগণ যেন স্বস্তিতে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি। যাচ্ছে অন্য প্রসঙ্গে। শুল্ক হার কমানোর সুযোগে রেকর্ড আমদানির ফলে দেশের বাজারে অবশেষে খেজুরের দামে ধস নামতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্যাকেটে দাম কমেছে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। গত এক বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 75,000 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা গত বছরের এই সময়ের তুলনায় অন্তত 8000 মেট্রিক টন বেশি। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 2024 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে 75,220 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। তার আগের বছর খেজুর আমদানি হয়েছিল 67,323 মেট্রিক টন। এমনকি জানুয়ারি মাসে 519 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। এবার আগেভাগেই শুল্ক হার কমিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। সরকার এই ক্ষেত্রে যথেষ্ট ট্যাক্স কমিয়েছেন এবং ট্যাক্স কমানোর ফলে এখানে যথেষ্ট আমদানি বেড়েছে। কোন রকম শ্রেণী বিভাগ ছাড়াই 2022-23 অর্থ বছর পর্যন্ত আমদানিকৃত খেজুরের উপর মাত্র 50 সেন্ট থেকে 2.50 মার্কিন ডলারে শুল্কায়ন করত চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু 2023-24 অর্থ বছরে ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে খেজুরের দাম লাগামহীন করায় সরকার শেষ পর্যন্ত শুল্ক হার বাড়িয়ে দেয়। তবে গত মাসেই আজোয়া, মরিয়ম, মেটজুল, মাবরুম এবং আম্বর খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে 3.75 মার্কিন ডলার, আলজেরিয়া, টিউনিশিয়ান খেজুরে 2.30 মার্কিন ডলার, ইরাকের খেজুরে 1 মার্কিন ডলার শুল্ক হার নির্ধারণ করে দেওয়া হয়। 200 টাকার মাল এখন 1800 টাকা চলে, এরকম সব মাল কমে গেছে।
আমরা বেচাকেনা একটু কম, আরও আশা করি বেচাকেনা হবে। গত বছর আমরা 4,000 টাকা কার্টন বিক্রি করছিলাম, 3900, এবছর 3300-3400 টাকা বিক্রি করতেছি ওটা আমরা। এছাড়া প্যাকেটজাত খেজুরে $2.5, বস্তা শুকনো খেজুরে $2 এবং ভেজা খেজুরে 70 সেন্ট শুল্ক হার নির্ধারণ করা হয়। গত এক সপ্তাহে 5 কেজির প্যাকেট খেজুরে প্রকারভেদে দাম কমেছে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। বর্তমানে ম্যাডজুল 4100 টাকা, আজোয়া 4500 টাকা, সাফাবি 3200 টাকা এবং মরিয়ম 7700 টাকা দরে বিক্রি হচ্ছে। ট্যাক্স কমার কথা, যতটুকু কমাইছে ততটুকু পরিপূর্ণ কমে না আর কি। খেজুরের দাম মানুষের হাতের নাগালের মধ্যে থাকবে, মানুষ কেনাকাটা করতে পারবে। সরকার খেজুর আমদানি শুল্ক কমালো, ট্যারিফ নিয়ে আপত্তি রয়ে গেছে ব্যবসায়ীদের। বিশেষ করে অতিরিক্ত ট্যারিফ নির্ধারণের কারণে খেজুরের দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না বলে অভিযোগ তাদের। ওয়ার্ল্ড মার্কেটটা যাচাই করে খেজুরের ভ্যালুটা কিন্তু নির্ধারণ করা খুবই উচিত। এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে আসবে। যেভাবে ট্যাক্স কমাইছে আরো কমানোর দরকার ছিল। এখন তো টোটালি ব্যবসা হচ্ছে না আমাদের, এতগুলি মাল আপনারা দেখেন কোনো কাস্টমার না আমাদের। বাংলাদেশে বছরে অন্তত 80,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে খেজুরের চাহিদা 40 থেকে 50,000 মেট্রিক টন। আশা করা হচ্ছে আগামী 15 দিনের মধ্যে ক্রেতায় সরগরম হয়ে উঠবে এই খেজুরের বাজার। আর ক্রেতারাও আশা করছেন এর মাঝে খেজুরের দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস অ্যাসোসিয়েশন। এ কারণে বেনাপোল বন্দর দিয়েও ভারত থেকে ফল আমদানি হচ্ছে না। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত আপেল, আঙুর, কমলা, লেবু, মাল্টা জাতীয় যে সমস্ত তাজা ফল আমদানি হতো, এই সমস্ত ফল আমদানির ক্ষেত্রে ইতিপূর্বে কাস্টম কর্তৃপক্ষ 20% হিসাবে সম্পূরক শুল্ক আদায় করত। তবে হঠাৎ করে গত 9 জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সম্পূরক শুল্কের পরিমাণ 20% থেকে বাড়িয়ে 30% বৃদ্ধি করে এবং কাস্টম কর্তৃপক্ষ অতিরিক্ত যে শুল্ক কর বাড়ানো হয়েছে সেটি আদায় শুরু করে। এর ফলে কিন্তু ফল আমদানি খরচ বেড়ে যায় এবং বাজারে কিন্তু ফলের দাম প্রতি কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে যায়। রমজানের ঠিক আগ মুহূর্তে এই ধরনের সিদ্ধান্তে ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করে থাকেন এবং এই ক্ষোভের কারণে এক সময় অর্থাৎ গত 29শে জানুয়ারি বাংলাদেশ ফ্রেশ ফুডস অ্যাসোসিয়েশন এই বর্ধিত শুল্ক কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে যদি রাজস্ব বোর্ড এনবিআর এই বর্ধিত শুল্ক কর প্রত্যাহার না করে তাহলে 4 ফেব্রুয়ারি থেকে এই বেনাপোল সহ সারা বাংলাদেশের যে স্থল বন্দর এবং নৌবন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রাখবে এবং সরকার এই 3 তারিখের মতো কোনো সিদ্ধান্ত না জানানোই কিন্তু আজ থেকে বেনাপোল স্থল বন্দর সহ সারা দেশের নৌ এবং স্থলপথে কিন্তু ব্যবসায়ীরা সব ধরনের ফল আমদানি বন্ধ রেখেছেন। বেনাপোল বন্দর দিয়ে কিন্তু এর আগে প্রতিদিন প্রায় 100 থেকে 120 ট্রাক ফল আমদানি হতো। তবে এই ফল আমদানি বন্ধ থাকায় কিন্তু সরকার বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অর্থাৎ প্রতিদিন প্রায় 50 কোটি টাকা থেকে রাজস্ব আদায় করবে। বাংলাদেশ ফ্রেশ ফুড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমাকে জানিয়েছেন যে আপাতত 4 এবং 5 ফেব্রুয়ারি তারা ফল আমদানি বন্ধ রাখবেন। এর মধ্যে যদি সরকার এই বর্ধিত শুল্ক কর প্রত্যাহার না করে তাহলে আগামীতে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। এদিকে আমরা স্থানীয় বাজার খুলে দেখেছি যে ফল আমদানি কিন্তু বন্ধ থাকায় ইতিমধ্যে কিন্তু বাজারে যে ফলের দাম সেটি কিন্তু আরো কেজিতে বেড়েছে। সাধারণ ক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে রমজানের আগে যদি এই তাজা ফল অর্থাৎ ফল আমদানির ক্ষেত্রে যদি শুল্ক কর প্রত্যাহার না হয় তাহলে কিন্তু বাজারে আরো চড়া হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে যে ফল আমদানির উপর যে বর্ধিত শুল্ক কর প্রত্যাহার না করায় আজ থেকে টানা 2 দিনের জন্য বেনাপোল বন্দর সহ সারা দেশের স্থল এবং নৌপথে ফল আমদানি বন্ধ রয়েছে। তার সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থল বন্দরে। এবার বন্দর বাণিজ্যের খবর।
টানা 11 মাস ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশনে। ব্যবসায়ীরা বলছেন প্রতি ট্রাকে 12 মেট্রিক টন পাথর আমদানি করলেও শুল্ক দিতে হচ্ছে 25 মেট্রিক টন। লোকসানের কারণে ব্যবসা বন্ধ রেখেছেন তারা। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। ফাঁকা পড়ে আছে পাথর রাখার মাঠ, বন্ধ রয়েছে পাথর ভাঙার মেশিন, অথচ একসময় কর্মচাঞ্চল্য ছিল শুল্ক স্টেশনে। নিয়ম বহির্ভূত কর আরোপের অভিযোগে প্রায় 11 মাস ধরে কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। ব্যবসায়ীরা জানান, শুল্ক স্টেশনটি নতুন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন হয়নি এখনও। এ অবস্থায় প্রতি ট্রাকে 12 মেট্রিক টনের বেশি পাথর আনা সম্ভব না হলেও কাস্টমস প্রতি ট্রাকে শুল্ক নির্ধারণ করে 25 মেট্রিক টনের। এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় লোকসান হচ্ছে তাদের। গত অর্থবর্ষ থেকে আমাদের 12 টনের জায়গায় 25 টন ডিউটি নির্ধারণ করে রংপুর কমিশনার। তারপরে থেকে স্থানীয়ভাবে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে ফেলছি। ভারতে 12 টন ছাড়া মাল দেবো না, আমাদের যোগাযোগও খারাপ, রাস্তা ভালো নয়। আমাদের 12 টন হলে আমরা ব্যবসাটা করতে পারবো। নভেম্বর মাসের দিকে আমরা এই কমিশনারের কাছে যে আবেদন জানানোর পরে উনি শুল্ক কিছুটা কমাবে চাইছে। তো যদি উনি এই শুল্কটা কমায় ট্যাক্সটা, তাহলে আমরা আবার পাথর আমদানি করে পারবো। এদিকে শুল্ক স্টেশনে কাজ না থাকায় বিপাকে পড়েছেন সেখানকার শ্রমিকরা। পাথরের ব্যবসাটা অনেক দিন ধরে বন্ধ থাকাতে আমাদের এখানকার মানুষের ভোগান্তি অনেক বেড়ে গেছে। অনেক মানুষ এখানে যারা শ্রম বিক্রি করে আসলে সংসার চালাতো, তারাও এখন মানবতার জীবনযাপন করতেছে। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। আমরা চেষ্টা করছি যে সরকারিভাবে এটিকে পুনরায় চালু করার ক্ষেত্রে যেভাবে যে প্রসিডিউর মেনটেন করা, সেদিকে যাওয়া এবং রৌমারীতে এই স্থলবন্দর আবার পুনরায় চালু করে মানুষকে এই অনুন্নত একটা উপজেলাকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য আমরা চেষ্টা করছি। 2018 সাল থেকে রৌমারী শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব ব্যাংক আয়োজিত কর্মশালায় কথা বলছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সরাসরি যাচ্ছি সেখানে। MIS be accurate? Will it be accurate? We have a good system. So my next point is, I think before we go ahead with a broad application of the MIS, which is there, a very efficient system, which World Bank helped us to make, what we need to do is identify the poor target accurately. Now, this means that next year round, when we review our margin of error, what I'd like to hear the next experts say to us, Ministry of Social Welfare has reduced its margin of error from 40 to 50% to down to 0.5%. How about that? And wouldn't that be a list acceptable to all of us? It would be. So my first point is, no matter how much we talk about technology, we've got to have our basics right. And there are a couple of other things that I'd quickly like to mention. Cash transfer plus. Cash plus. What does that mean? Cash plus training, cash plus skill development, cash plus what? Employment opportunities? হোটেল ইন্টারকন্টিনেন্টালে কথা বলছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অর্ধেকেরও বেশি টিসিবির কার্ড বাতিল হয়েছে বরিশাল সিটিতে। স্বল্প মূল্যে পণ্য কিনতে না পারায় বিক্ষোভ করছেন কার্ড বঞ্চিতরা। সকালে নগরীর কাউনিয়া এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। এরপর তারা বিক্ষোভ করেন। একত্রে এতগুলো মানুষের কার্ড বাতিল হওয়ায় ঊর্ধ্বগতির বাজারে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বরিশাল সিটি কর্পোরেশনের টিসিবির কার্ড ছিল 90,000, সব বাতিল করার পরে নতুন করে বিতরণ হয়েছে 31,574টি। আর জেলায় আগের 1,29,921টি কার্ডের মধ্যে বাতিলের পর বিতরণ হয়েছে 1,05,216টি।
এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, এই মাসের প্রথম 2 কর্মদিবসেই ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। দিন শেষ হয়েছিল 3 সূচকে পয়েন্ট বৃদ্ধি হয়ে এবং আজকে তারই ধারাবাহিকতায় সকাল থেকেই কিন্তু আশা জাগাচ্ছিল ঢাকার পুঁজিবাজার এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছুটা আশার আলো জ্বলেও কিন্তু নিভে যাওয়ার মতো অবস্থা। 3 সূচকেই নিম্নমুখী প্রবণতা রয়েছে। প্রধান সূচক এখন পর্যন্ত হারিয়েছে 10.06 পয়েন্ট এবং ডিএসইএস বা সরিয়ে সূচক হারিয়েছে 0.47 পয়েন্ট এবং বাছাইকৃত সূচক ডিএস30 সূচক হারিয়েছে 1.84 পয়েন্ট। অর্থাৎ সকালে কিন্তু আশার আলো দেখিয়ে শুরু হলেও সকালের চিত্রটা যদি আমরা একটু দেখাই, 10টা থেকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল 3 সূচকে এবং 11টার পরেই কিন্তু 3 সূচকে একই সঙ্গে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 134 কোটি টাকা এবং যতগুলো কোম্পানি এখন পর্যন্ত লেনদেনে অংশগ্রহণ করেছে ঢাকার পুঁজিবাজারে তার মধ্যে 121টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং কমেছে 188টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে 80টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দাম বৃদ্ধির পাল্লাটাও কিন্তু এখানে হালকাই দেখা যাচ্ছে এবং গতকাল কিন্তু লেনদেন হয়েছিল 431 কোটি 33 লাখ টাকা এবং কোন কোম্পানিগুলো কিন্তু এগিয়ে আছে লেনদেনের দৌড়ে সেই চিত্রটা যদি একটু দেখি, এই মুহূর্তে 1 নম্বরে আছে জিপিএস ইস্পাত। জিপিএস ইস্পাত এখন পর্যন্ত লেনদেন করেছে 8 কোটি 10 লাখ টাকা। 2 নম্বরে আছে গ্রামীণফোন এবং 3 নম্বরে আছে ইপিজিএল। 4 নম্বরে আছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। 5 নম্বরে আছে কোহিনুর। তো এই ছিল মোটামুটি লেনদেনের ভিত্তিতে যে কোম্পানিগুলো এগিয়ে আছে। প্রথম সারিতে যে 5টি কোম্পানি ছিল সেই 5টি কোম্পানি, যেমনটা বলছিলাম যে ফেব্রুয়ারির প্রথম 2 কার্যদিবসেই কিন্তু আশার আলো দেখিয়েছে ঢাকার পুঁজিবাজার এবং আজ সকাল থেকে আশার আলো দেখালো। 11টার পর থেকে আবার 3 সূচকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সবশেষ খবর। দেখছেন এ সময়ের বাণিজ্য। সরকারি ভর্তুকিতে পাওয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন এখন রংপুরের কৃষকের গলার কাটা। কেনার পর থেকেই অধিকাংশ মেশিন বিকল হয়ে পড়েছে। অন্যদিকে কোম্পানির ঋণের জালে সর্বশান্ত হচ্ছেন কৃষক। অনেকের বিরুদ্ধে পাঠানো হয়েছে আইনি নোটিশ। কৃষকদের অভিযোগ, প্রতিকার পেতে কৃষি বিভাগের কাছে সাহায্য চাইলেও কোনো ফল মেলেনি। যদিও কৃষি বিভাগের দাবি হারভেস্টার মেশিন বুঝিয়ে দেওয়ার পর তাদের আর কোনো দায়িত্ব নেই। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ধান কাটা ও মারাই সহজ করার জন্য আওয়ামী লীগ সরকার কৃষি বিভাগের মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্প হাতে নেয়। 50% ভর্তুকি ও 50% কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিক্রেতা কোম্পানির সঙ্গে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধের চুক্তিতে কৃষকদের সরবরাহ করা হয় কম্বাইন্ড হারভেস্টার মেশিন। রংপুরের প্রকল্পের আওতায় কেনা হারভেস্টার মেশিন নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। গঙ্গাচড় উপজেলার কৃষক কামরুজ্জামান 28 লাখ টাকায় এজি 600 ও 23,50,000 টাকা মূল্যের FM ওয়ার্ল্ড মডেলের 2টি হারভেস্টার মেশিন ক্রয় করেন। তবে কেনার কিছুদিনের মধ্যেই মেশিনগুলো বিকল হয়ে পড়ে। আর যথাসময়ে কিস্তি পরিশোধ করতে না পারায় একটি হারভেস্টার মেশিন ফেরত নিয়ে যায় সংশ্লিষ্ট কোম্পানি। আরেকটির টাকা পরিশোধ করেছেন জমি জমা বিক্রি করে। ওরা বলতেছে যে এই গাড়ি দিয়ে কম করে 30-40 লক্ষ টাকা কামাই করা যাবে। এই প্রলোভন দেখা কেউ গাড়ি নেয় না, তখন আমাকে গাড়িটা দিছে। পরে দেখা গেছে যে এই গাড়ি তো চলেই না। আমাদের এই 2টা ফ্যামিলি প্রথমে নিছি, এই 2টা ফ্যামিলি একদমই নিঃস্ব হয়ে গেছে। 2টা মামলা দিছে, আর একটা নোটিশ আসছে 3টা নাকি মামলা দিবে। যে আশায় নিছিল কিন্তু তো নিঃস্ব হয়ে গেছে। গ্রামবাসী সবাই দেখতেছে যে গাড়ির পিছনে যা কি রকম নিঃস্বটা হয়ে গেছে। একই অবস্থা কৃষক একরামুল হকের। 2 দফায় ভর্তুকি সহ 14 লাখ টাকায় কিনেন এজি 600 মডেলের হারভেস্টার মেশিন এবং ভর্তুকি সহ 20 লাখ টাকায় কিনেন এজি 700 মডেলের আরেকটি কম্বাইন্ড হারভেস্টার। এজি 600 মডেলের হারভেস্টারের টাকা পরিশোধ হলেও মেশিনটি এখন বিকল। আরেকটির কিস্তির 10 লাখ টাকা বকেয়া থাকায় সংশ্লিষ্ট কোম্পানি তা ফেরত নিয়ে বিক্রি করেছেন অন্যত্র। এতে পরিশোধ করা 10 লাখ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক। গাড়িও চলতেছে না, শোধ করতে পারতেছি না। কোম্পানি আবার আর একটা কোম্পানি আমার মামলা দিছে। জমি বন্ধক রেখে গাড়ির টাকা জমা দেই, গাড়ি নিয়ে মাঠে যাই। আল্লাহর রহমত দ্বিতীয় দিনে শুরু হয়েছে, প্রতিদিনে খারাপ হয়। এ বিষয়ে কৃষি বিভাগে লিখিত অভিযোগ দিয়েও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের।
এ অবস্থায় প্রকল্পের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। এই প্রকল্পের মধ্যে দিয়ে আসলে আমাদের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন অগ্রগতি সাধিত হওয়ার কথা ছিল সেটা হয়নি, বরং নতুন করে কৃষকরা একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। কৃষককে লিগ্যাল নোটিশ দেওয়ার পরও বকেয়া পরিশোধ না করায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর। আর কৃষি বিভাগের দায়সারা জবাব, হারভেস্টার মেশিন বুঝে দেওয়ার পর তাদের কোনো দায় নেই। যন্ত্রপাতি যদি সচল অচল হয় সেটা তো কৃষক এবং যে কোম্পানি রয়েছে সে তো সার্ভিসিং দিয়ে থাকবে, তাদের তো একটা মেয়াদ আছে সার্ভিসিং, সেই মেয়াদ অনুসারে তারা সার্ভিসিং পেয়ে থাকবে। এদিকে হারভেস্টার মেশিন সহ কৃষকদের ভর্তুকির 3020 কোটি টাকা প্রকল্পে 9/6 প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দেশজুড়ে একাধিক অভিযানে মিলেছে কৃষকদের থেকে 3 গুণ বেশি অর্থ আদায়, স্বজনপ্রীতির মাধ্যমে বরাদ্দ সহ ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের নানা জালিয়াতির চিত্র। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ফুল বাগানগুলোর বাড়তি পরিচর্যা নিচ্ছেন মালিকরা। পরিচর্যার পাশাপাশি বাগানগুলো সাজানো হচ্ছে ভিন্ন রূপে, হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানও। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। চলতি মাসে রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপনে ফুলের ব্যাপক চাহিদা থাকে। এজন্য ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ফুল বাগানগুলো বাড়তি পরিচর্যা নিচ্ছেন মালিক ও শ্রমিকরা। সদরের নারগুন ও বেগুনবাড়িতে গড়ে ওঠা বাগানের গাছে লাল, সাদা, হলুদ সহ বাহারি রঙের গোলাপ ফুটেছে। হাজার হাজার কলিতে ছেয়ে গেছে ফুল বাগান। পাশাপাশি সূর্যমুখী, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, কসমস সহ নানা জাতের ফুল উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দর্শনার্থীদের মুগ্ধ করতে বাগানগুলোকে সাজানো হচ্ছে ভিন্ন রূপে। দিবসগুলোতে ফুলের বাড়তি চাহিদা থাকায় বাগান পরিচর্যায় সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান। ফুল কিনতে দূর দূরান্ত থেকে এখন থেকেই বাগান মালিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন ব্যবসায়ীরা। 14 ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুলের এরা উৎপাদন করতেছে, অনেক পরিচর্যা নিচ্ছে সুন্দরভাবে, সার বীজ দিয়ে ভালো করে রাখতেছে। পাইকাররা শহর থেকে আসতেছে, ফুল এখনো ফুলফিল হয়নি, তা ভালো দামে অবশ্য পাবো। আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি একটা বাজার আছে। 14 ফেব্রুয়ারি থেকে শুরু করে 21 ফেব্রুয়ারি পর্যন্ত এটার জন্য আমরা সামনে প্রক্রিয়াধীনভাবে কাজ করতেছি বাগানে। স্বাচ্ছন্দ্যে ফুলের ব্যবসা পরিচালনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের সহযোগিতা আইন রক্ষা করার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু আমাদের আইনগত এখতিয়ার আছে, এখতিয়ারের মধ্যে থেকে আমরা কাজ করতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা জেলার ছোট বড় 8টি ফুল বাগানে গড়ে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করছেন। ফুল বিক্রি করে একটি দিবসেই প্রায় 15 লাখ টাকা আয় করার আশা বাগান মালিকদের। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দেশের সীমানা পেরিয়ে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে দিনাজপুরের সানশাইন আলু। এতে স্থানীয় চাষিদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে বীজ, সার ও কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। আশানুরূপ দাম পাওয়ায় খুশি দিনাজপুরের বীরগঞ্জের চাষিরা। এখানকার সানশাইন জাতের আলু বিদেশে রফতানির সুযোগ হওয়ায় ব্যাপক চাহিদা বেড়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ায় আলু পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। লাভজনক হওয়ায় অনেকেই এখন ঝুঁকছেন ফসলটি আবাদে। এই মাঠত কাজ করে আমার খুব ভালো হয়েছে। আমার গরিব মানুষ কাজ করে খাই, এগুলো আমাদের কর্মসংস্থান বাড়তেছে, আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। স্থানীয়ভাবে যে আলু বিদেশে যাচ্ছে এটা আমরা অনেক গর্ববোধ মনে করি। কোয়ালিটি মেনটেন করি, আমাদের মালের গেট আপ অনেক নাইস। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলে রফতানিযোগ্য আলুর আবাদ সম্প্রসারণ করা হচ্ছে। প্রথমবারের মতো কাঁচা আলু যেটা 28 মেট্রিক টন আমরা পাঠাচ্ছি। যদি এর বাজার মূল্য ভালো হয়, সবকিছু ভালো হয়, আগামীতে এনার মাধ্যমে আরো বেশি আলু, অধিক পরিমাণ আলু বিদেশে রপ্তানি হবে। প্রথম চালানে দিনাজপুর থেকে 100 মেট্রিক টন সানশাইন আলু মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর।
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে বৈশ্বিক জ্বালানির বাজারে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। প্রতিষ্ঠানটি বলছে ট্রাম্পের এই পদক্ষেপ বেশি দিন স্থায়ী হবে না। যদিও ট্রাম্পের এমন পদক্ষেপে সোমবার বিশ্ব বাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম। মার্কিন নির্বাচনের প্রচারণাকাল থেকে কানাডা, মেক্সিকো, চীনের ওপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সে অনুযায়ী 4 ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের ওপর 10% এবং কানাডা এবং মেক্সিকো থেকে পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের কথা ছিল। এর মধ্যে কানাডা থেকে আমদানি করা জ্বালানির ওপর আরোপ করার কথা ছিল 10% শুল্ক। পাল্টা শুল্ক আরোপের হুমকি দেয় কানাডা ও মেক্সিকো। আর বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দেওয়ার হুঁশিয়ারি দেয় চীন। পরে মেক্সিকো কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। আলোচনা হবে চীনের সঙ্গেও। তবে কানাডা ও মেক্সিকোর ওপর ট্রাম্পের পদক্ষেপ স্বল্পস্থায়ী হবে বলেই মনে করে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা কোম্পানি গোল্ডম্যান স্যাক্স। রোববার এক নোটে প্রতিষ্ঠানটি জানায়, নতুন শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের দামে সীমিত প্রভাব পড়বে। যদিও ট্রাম্পের এমন পদক্ষেপে সোমবার বিশ্ববাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম। চড়া শুল্কের কারণে কানাডা থেকে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস আমদানি করবে তাতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা খুব সামান্য, তাই এতে তেমন কোনো প্রভাব পড়বে না। তেলের ওপর থাকা শুল্কের সিংহভাগই বহন করতে হবে কানাডিয়ান উৎপাদকদের, ফলে দেশটি বিকল্প বাজার খুঁজে নেবে। আর যুক্তরাষ্ট্র বিকল্প হিসেবে ওপেক, ল্যাটিন আমেরিকা ও ইউরোপ থেকে আমদানি করবে। অন্যদিকে চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানির উৎপাদন ও চাহিদা স্থিতিশীল থাকবে উল্লেখ করে গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে, চলতি বছর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $78 ও 2026 সালে থাকবে $73। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে মাদক পাচার রোধে সীমান্তে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। আর মেক্সিকোতে যেন অবৈধ অস্ত্র প্রবেশ না করে সেদিকে নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। শুল্ক ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলে আগামী 30 দিনের জন্য ছাড় দিয়েছেন অটোয়াকেও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংকের অসহযোগিতায় বিনিয়োগে ভাটা অভিযোগ ব্যবসায়ীদের। নতুন কর্মসংস্থান তৈরি না হলে সামাজিক অস্থিরতা বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। রমজান সামনে রেখে শুল্ক হার কমানোয় রেকর্ড পরিমাণ খেজুর আমদানি, নামতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্যাকেটে কমল 200 থেকে 1000 টাকা পর্যন্ত। এবং ভর্তুকিতে পাওয়া কম্বাইন্ড হারভেস্টার এখন কৃষকের গলার কাটা। রংপুরে বিকল অধিকাংশ মেশিন, ঋণের জালে আটকা কৃষক, দায়িত্ব নিতে চায় না কৃষি বিভাগ। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়ের।